আজ যেটা পড়াবো সেটা হচ্ছে কি হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী নামটা শুনে মনে হচ্ছে যে জিনিসটা হয়তো অর্ধেক পরিবহন করে বা সেরকম কিছু একটা, বাট সেরকম কিছু নয়। অর্ধেক পরিবহন করা ব্যাপারটা নয়। নর্মালি পরিবাহীর মধ্যে কি থাকে? পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে যেগুলো তড়িৎ পরিবহন করে। কুপরিবাহীর মধ্যে এরকম কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তার ফলে ওরা তড়িৎ পরিবহন করতে পারে না। এখন মজার ব্যাপারটা হচ্ছিল অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাহলে কি হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি হলো যে নর্মাল অবস্থায় অর্ধপরিবাহী একটা কুপরিবাহী, কিন্তু ওকে কোনো রকমভাবে আমরা কোনো ব্যবস্থা করে আমরা ওকে পরিবাহীতে কনভার্ট করতে পারি। এবার এখানে দুটো জিনিস আছে। এক হচ্ছে কি হলো এক হচ্ছে কি হলো যোজ্যতাপটি, এক হচ্ছে কি হলো যোজ্যতাপটি, আর এক হচ্ছে গেলো পরিবাহী পটি। এখানে ছবিতে দেখা যাচ্ছে নর্মালি পরিবাহী ক্ষেত্রে কি হয়। পরিবাহী ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গেলো পরিবাহী পটি, মানে যার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে থাকে সেটাকে আমরা পরিবাহী পটি বলি। আর যোজ্যতা ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে থাকে সেগুলোকে আমরা যোজ্যতা পটি বলি। এখানে ক্ষেত্রে পরিবাহী পটি আর যোজ্যতা পটি পরস্পরের ওপর ওভারল্যাপ করে থাকে। এবার যদি দেখা যায় কুপরিবাহীর ক্ষেত্রে কি হয়, কুপরিবাহীর ক্ষেত্রে দেখা যায় কুপরিবাহীর ক্ষেত্রে পরিবাহী পটি আর যোজ্যতা পটি এদের মধ্যে যে শক্তি পার্থক্য সেটা অনেক বেশি থাকে। তার ফলে নর্মালি কোনো যোজ্যতা পটি থেকে যোজ্যতা ইলেকট্রন পরিবাহী পটিতে পৌঁছাতে পারে না, তার ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই যে শক্তি পার্থক্য, এই শক্তি পার্থক্যটা 0.67 থেকে 1.11 ইলেকট্রন ভোল্ট এরকম কাছাকাছি থাকে। আমরা এটাকে চেষ্টা করে পরিবাহীতে কনভার্ট করতে পারি। এবার পরিবাহীতে কনভার্ট করার উপায়টা কি? পরিবাহীতে কনভার্ট করার উপায় হচ্ছে গেলে একেবারে ডোপিং। ডোপিংয়ের মাধ্যমে অর্ধপরিবাহীগুলোকে পরিবাহীতে কনভার্ট করা যায়। নর্মালি যে তুমি যদি জিজ্ঞাসা করো যে বিশুদ্ধ অর্ধপরিবাহী কি, বিশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে গেলে সিলিকন আর জার্মেনিয়াম। এদের সাথে বিশেষ ধরনের অপদ্রব্য মিশিয়ে এদেরকে পরিবাহীতে পরিণত করার পদ্ধতিকে বলা হয় ডোপিং। এইবার এই ডোপিংয়ের মাধ্যমে দুরকম অর্ধপরিবাহী উৎপন্ন হয়। এক হচ্ছে হলো পি টাইপ আর হচ্ছে গেলো এন টাইপ। এবার পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী ব্যাপারটা কী আর বলি। যদি আমি পি টাইপের কথা যদি বলি, নর্মালি সিলিকন পি টাইপের জন্য ত্রিযোজী পদার্থ মেশাতে হবে, ত্রিযোজী পদার্থ ডোপিং করতে হবে। যেমন ধরে নাও ত্রিযোজী পদার্থ মেশানোর ফলে কি হবে। ধরো সিলিকন আছে, সিলিকনের চারটে দিকে চারটে ইলেকট্রন রয়েছে। এবার তুমি একটা ত্রিযোজী পদার্থ মানে অ্যালুমিনিয়ামকে তুমি নিয়ে আসলে, তাহলে একটা অ্যালুমিনিয়াম এর সাথে বন্ড করলো, একটা অ্যালুমিনিয়াম এর সাথে বন্ড করলো, একটা অ্যালুমিনিয়াম এর সাথে বন্ড করলো। তাহলে এই যে বন্ড যে তৈরি হচ্ছে, কিন্তু এই যে ইলেকট্রনটা এটা কিন্তু এখানে ফাঁকা থেকে গেল, এটা কিন্তু এখানে ফাঁকা থেকে গেল। এই যে ফাঁকা থাকলো, এই যে ফাঁকা থাকলো, তার মানে এখানে একটা ইলেকট্রন আসতে পারে। এই যে ফাঁকা, এইটাকে বলা হয় হচ্ছে গেল পজিটিভ হোল, এটাকে বলা হয় পজিটিভ হোল। এখন এই পজিটিভ হোলের ব্যাপারটা হচ্ছে কি হলো যে এই পজিটিভ হোলগুলো যেহেতু ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, তার মানে ইলেকট্রন প্রবাহিত হলে পরে যেহেতু কারেন্ট উৎপন্ন হয়, তার মানে পজিটিভ হোলগুলো কারেন্ট উৎপন্ন হওয়ার বা কারেন্ট পরিবহন করার একটা মাধ্যম বলতে পারো। তাহলে এর মধ্যে মুখ্য আদান বাহক ব্যাপারটা কীরকম, তাহলে পি টাইপের মধ্যে মুখ্য আদান বাহক হচ্ছে হলো পজিটিভ হোল,
আর গৌণ আধান বাহক বা মুখ্য দরকার নেই, সংখ্যালঘু ইলেকট্রন। মানে এন টাইপের ক্ষেত্রে কি হয়? এন টাইপের ক্ষেত্রে পঞ্চযোজী মৌল মেশানো হয়। এন টাইপের ক্ষেত্রে পঞ্চযোজী মৌল মেশানো হয়। পঞ্চযোজী মৌল ধরে নাও তোমার আর্সেনিক, ধরো সিলিকন আছে, সিলিকনের 4টে চারদিকে রয়েছে, এবার আর্সেনিকের 5টা রয়েছে, কিন্তু আরেকটা 4টের সাথে বন্ড হয়ে গেল, 1 2 3 4, 4টে বন্ড হয়ে গেল, কিন্তু আরেকটা এটা ফ্রি ইলেকট্রন হিসাবে বা মুক্ত ইলেকট্রন হিসাবে থাকবে। আর এটাই হচ্ছে গেল এন টাইপের ক্ষেত্রে সংখ্যালঘু আধান, সংখ্যাগুরু আধান বাহক বা মুখ্য আধান বাহক। এটা হচ্ছে গেল মোদ্দা গল্প পি টাইপ আর এন টাইপের। এখন যখন ডোপিং করা হয়নি, ডোপিংয়ের আগে অর্ধপরিবাহীগুলোকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলা হতো, আর ডোপিং করার পরে যে অর্ধপরিবাহীগুলো তৈরি হলো তাদেরকে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলা হলো। এবার একটা কথা আছে, এন কি জিনিস আর পি কি জিনিস। এন হচ্ছে কি হলো, যদি আমি বলি এন জিনিসটা কি, এন হচ্ছে কি হলো ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, আর পি হচ্ছে কি হলো হোলের সংখ্যা ঘনত্ব। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এটা হচ্ছিল হোলের সংখ্যা ঘনত্ব। এখন বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে, বিশুদ্ধর ক্ষেত্রে যেটা হয়, এন এর সংখ্যা আর পি এর সংখ্যা সেম হয়ে যায়, আর সেটাকে আমরা এন আই বলি। ইলেকট্রনের সংখ্যা হোলের সংখ্যা সেম হয়ে যায়। কিন্তু অবিশুদ্ধ মানে হচ্ছে কি হলো, ডোপিং করার পরে যেটা তৈরি হলো, ডোপিং করার পরে যেমন এটা তৈরি হলো বা এটা তৈরি হলো, এর মধ্যে যেরকম পজিটিভ হোলের সংখ্যা বেশি, এর মধ্যে যেমন ইলেকট্রনের সংখ্যা বেশি, তার মানে অবিশুদ্ধের ক্ষেত্রে এন পি এর সাথে সেম হবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কি হলো এন ইন্টু পি ইকুয়ালস টু এন আই স্কোয়ার হবে। এটাকে বলা হচ্ছে কি হলো লস অফ মাস ডিফেক্ট, ভরক্রিয়া সূত্র। এটাকে ভরক্রিয়া সূত্র বলা হয়। এখন আমরা অর্ধপরিবাহী নিয়ে কেন কাজ করি, এবার আমরা সেটাতে ঢুকবো। অর্ধপরিবাহী নিয়ে নর্মালি যেটা তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে গেল ডায়োড। ডায়োড কি জিনিস? ডায়োড হচ্ছে কি হলো, যে এই যে তুমি পি টাইপ একটা অর্ধপরিবাহী আছে আর এন টাইপ একটা অর্ধপরিবাহী আছে, এদেরকে তুমি যুক্ত করে দিলে, তাহলে কি হলো, পি এন একটা জিনিস তৈরি হলো। এই জিনিসটাকেই বলা হয় ডায়োড। কি ঘটে এক্ষেত্রে, এক্ষেত্রে কি ঘটবে, এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো
পি এর মধ্যে কী ছিল? পজিটিভ ছিল, এন এর মধ্যে নেগেটিভ ছিল। এর থেকে কিছু নেগেটিভ এই যে জাংশন এটা পেরিয়ে এদিকে চলে আসবে, আর পি এর থেকে কিছু পজিটিভ হোল এদিকে চলে আসবে। কিছু পজিটিভ হোল এদিকে চলে আসবে। তার ফলে যেটা তৈরি হবে, প্রথমে পি এর মধ্যে কোনো এক্সট্রা আধান ছিল না, এন এর মধ্যেও কোনো এক্সট্রা আধান ছিল না। এখন পি এন এর থেকে নেগেটিভ পেলো, এন পি এর থেকে পজিটিভ পেলো। তার মানে এন এর মধ্যে আধান হয়ে গেল পজিটিভ, পি এর মধ্যে আধান হয়ে গেল নেগেটিভ। এটাকে বলা হয় স্বাভাবিক বিপরীত বায়াস। মানে এন এর হওয়ার কথা নেগেটিভ আধান হওয়ার কথা, কিন্তু এটা হয়ে গেল পজিটিভ, আর পি এর হওয়ার কথা নেগেটিভ আধান, এই পজিটিভ আধান হয়ে গেল নেগেটিভ। এটাকে বলা হয় স্বাভাবিক বিপরীত বায়াস। এটাকে বলা হয় স্বাভাবিক বিপরীত বায়াস। আর এই জিনিসটাকেই বলা হয় ডায়োড। এই জিনিসটাকেই বলা হয় ডায়োড। ডায়োডকে দেখতে কিরকম হয়? ডায়োডকে দেখতে এরকম হয়। এই যে এই জিনিসটাকে বলা হয় পি, আর এই যে দাগটা এটা হচ্ছে কি হলো এন। এটাই হচ্ছে হলো আলটিমেটলি ডায়োড। এখন ডায়োডকে আমরা কি কাজে ইউজ করি? বা কীভাবে কাজে লাগাই, বা কীভাবে ওকে আমরা সার্কিটে কানেক্ট করি? দুরকমভাবে ওকে আমরা সার্কিটে কানেক্ট করতে পারি। এক হচ্ছে গেল সম্মুখ বায়াস, সম্মুখ বায়াসের ক্ষেত্রে কী হবে? সম্মুখ বায়াসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি হলো, পি আছে, এন আছে, এটাকে তুমি পজিটিভের সাথে লাগিয়ে দিলে, পি এর সাথে পজিটিভ লাগলো, এন এর সাথে নেগেটিভ লাগলো, এটা সম্মুখ বায়াস। কী হবে সম্মুখ বায়াসে? সম্মুখ বায়াসে যেটা হবে সেখানে হচ্ছিল এখানে যে নিঃশ্বসিত অঞ্চলটা তৈরি হয়েছিল, এটাকে বলা হয় নিঃশ্বসিত অঞ্চল। এটা যে তৈরি হয়েছিল, এখান থেকে যে ইলেকট্রনগুলো যে যাচ্ছে, এই ইলেকট্রনগুলো এটাকে পার করে এদিকে চলে যাবে, তার ফলে কারেন্টটা এদিক থেকে এদিকে একটা কারেন্ট ফ্লো করবে। এটা হচ্ছে গেলো সম্মুখ বায়াসের মুদ্রা গল্প। তার মানে ডায়োডটাকে আমি লাগাবো কিরমভাবে? এটা ডায়োড, ডায়োডের পি এর সাথে পজিটিভ লাগাবো, এন এর সাথে নেগেটিভ লাগাবো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছিল সম্মুখ বায়াস। সম্মুখ বায়াস তার মানে এটা একটা পরিবাহীর মতো কাজ করে। এগুলো হচ্ছিল বিপরীত বায়াস। বিপরীত বায়াসে কী হয়? ঠিক উল্টোটা। পি এর সাথে নেগেটিভ লাগানো আছে, এন এর সাথে পজিটিভ লাগানো আছে, তাহলে কী হবে? হবে যেটা, এক্ষেত্রে এই যে নিঃশ্বসিত অঞ্চল, এই নিঃশ্বসিত অঞ্চলের থিকনেসটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা চড় হতে থাকবে। তার ফলে কোনো ইলেকট্রন বা কোনো হোল এদিক থেকে এদিকে আদান প্রদান হতে পারবে না। শুধুমাত্র আদান প্রদান হবে কে? সংখ্যালঘু আধান বাহকগুলো। সংখ্যালঘু আদান বাহকগুলো যেহেতু আদান প্রদান হবে, তাহলে খুব কম পরিমাণ একটা কারেন্ট পাওয়া যাবে বিপরীত দিকে। সেটার ভ্যালু হচ্ছিল 10⁻⁻6 অ্যাম্পিয়ার থেকে 10⁻⁹ অ্যাম্পিয়ার অবধি। এরকম ছোট একটা কারেন্ট এক্ষেত্রে পাওয়া যাবে। তার মানে নর্মালি বিপরীত বায়াসে ডায়োড একটা কুপরিবাহীর মতো আচরণ করে। এটা একটা পরিবাহীর মতো আচরণ করতো, সম্মুখ বায়াসে এটা কুপরিবাহীর মতো আচরণ করে। তোমাকে যদি নিয়ে যেটা দেয় সেটা ডায়োডের গ্রাফ। এটা আই ভি যদি গ্রাফ হয়, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসের গ্রাফটা এরকম যাবে, বিপরীত বায়াসের গ্রাফটা একদম এরকম যাবে। মানে এখানের সাথে এটা নেগেটিভ ভি, এরকম হয়ে যাবে।
ঠিক আছে। এখন ডায়োডকে আমরা কী কাজে ইউজ করি? ডায়োডকে আমরা নর্মালি ইউজ করি এসিকে ডিসি করা। তো এখানে দেখা যাক, প্রথম প্রশ্ন আছে পিএন ডায়োডের সাহায্যে অর্ধতরঙ্গ একমুখীকরণ। মানে আমি একটা এসিকে ডিসিতে কনভার্ট করবো ডায়োডের সাহায্যে। কীভাবে করবো? এখানে একটা এসি ইনপুট দিয়েছি, এখানে একটা ডায়োড লাগিয়েছি, এখানে একটা রোধ আছে। তো তুমি এখানে যেটা দেবে সেটা হচ্ছে এসি, তুমি এখানে যেটা পাবে সেটা ডিসি। ছবিটা দেখা যাক কী হচ্ছে। ছবিটা দেখা যাচ্ছে ইনপুটে এরকম একটা গ্রাফ রয়েছে এসি, আউটপুটে গ্রাফটা এরকম এরকম থাকছে। পরীক্ষার সময় আসে, ঘটনাটা কী হয়, যদি এটা আমরা ধরে নিই পজিটিভ ভ্যালু, এটা নেগেটিভ ভ্যালু, তার মানে যখন পজিটিভ ভ্যালু আছে তখন ডায়োডটা পজিটিভ, মানে সম্মুখ বায়াসে যাচ্ছে, তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার জন্য একটা আউটপুট পাচ্ছি। যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে ওর এগেনস্টে নেগেটিভ ভোল্টেজ যখন আমি দিচ্ছি, তখন এটা বিপরীত বায়াসে চলে যাচ্ছে, তখন কোনো কারেন্ট যাচ্ছে না ওর মধ্যে দিয়ে। ঠিক সেমভাবে আবার যখন পজিটিভ পাবে, আবার এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, পজিটিভ এটা পেলো। আবার যখন নেগেটিভ যাবে তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। বলেছিলাম বিপরীত বায়াসে ডায়োড কোনো কারেন্ট পরিবহন করে না। এটা হচ্ছিল অর্ধতরঙ্গ একমুখীকরণ। আমার এখানে দেখা যাচ্ছে যে এই যে নিচের পার্টগুলোতে কোনো রকম ভোল্টেজ নেই, বা নিচের পার্টগুলোতে কোনো রকম ভ্যালু নেই। তো আমি তখন কি করব? আমাকে তখন পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে, মানে যাতে পুরোটা যাতে হয়। এর জন্য পরের ছবি হচ্ছে এটা পূর্ণ তরঙ্গ একমুখীকরণের ছবি। কি দেখা যাচ্ছে এখানে? এটা এসি ইনপুট রয়েছে, এখানে ট্রান্সফর্মার আছে। এই ট্রান্সফর্মারটা কী করে? ট্রান্সফর্মার কিছুই না, যা ভোল্টেজ তুমি দিচ্ছ তার থেকে ভোল্টেজটা কমিয়ে দেয়, আমাদের চার্জারের ভেতরে যেটা থাকে সেরকম। এখানে একটা ডায়োড লাগানো আছে, এখানে একটা ডায়োড লাগানো আছে, এবার মাঝখানে রোধটা লাগানো আছে। এবার তুমি ইনপুট এগুলো দিচ্ছ, মানে এখানে পজিটিভ, যখন পজিটিভ ইনপুট দিচ্ছ তখন এ পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে, তাহলে কারেন্টটা এর মধ্যে দিয়ে গিয়ে আবার ফিরে আসছে এইদিকে, তখন এটা পাচ্ছ। যখন নেগেটিভ হচ্ছে তখন এ নেগেটিভ হচ্ছে, এ পজিটিভ হচ্ছে, উল্টোটা, যখন কারেন্টটা এভাবে গিয়ে এভাবে ফিরে আসছে। দেখা যাচ্ছে দুক্ষেত্রেই কারেন্টটা এর মধ্যে দিয়ে এর জন্য এদিকে যাচ্ছে, এর জন্য এদিকে যাচ্ছে, প্রত্যেকের জন্য একটা করে আমি গ্রাফটা পাবো, বা প্রত্যেকটা ভ্যালু আমি কিন্তু এখানে পাবো। এখানে যেরকম প্রত্যেকটা ভ্যালু পাওয়া যাচ্ছিলো, এটা পাওয়া যাচ্ছিলো, এটা পাওয়া যাচ্ছিল না, এটা পাওয়া যাচ্ছিলো, এটা পাওয়া যাচ্ছিলো না, এখানে কিন্তু সব কটাই পাওয়া যাবে এখানে। এটা যে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এবার ডায়োডের বৈকল্য কী জিনিস, বা ব্রেকডাউন কী জিনিস? ডায়োডের ব্রেকডাউন বলতে গেলে কি কখন হয়? বিপরীত বায়াস হয়। আর ব্রেকডাউন দু রকম, একটা সম্প্রপাত, সব নোটে লেখা আছে, একটা হচ্ছিল জেনার। কি ঘটনা ঘটবে? এই ডায়োডটাকে তুমি যখন বিপরীত বায়াসে লাগিয়েছিলে তখন সংখ্যালঘু আধানভাগ প্রবাহিত হচ্ছিল খুব অল্প পরিমাণে। এখন তুমি এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটার মান আস্তে আস্তে বাড়াতে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে যে এর মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ডেভেলপ করছে বিপরীত দিকে। কীভাবে হয় সেটা? ধরা যাক যখনই বিপরীত বাসে তুমি ওকে লাগাবে তখন হবে কি, এর মধ্যে সব নেগেটিভগুলো ছিল, এখানে যে সংখ্যালঘু আধানবাহকের কথা যেগুলো বলেছিলাম সেগুলো এখানে প্রচুর পরিমাণে ভোল্টেজ পেয়ে জাংশনটাকে ক্রস করে এপারে চলে যাবে। মানে পি এর মধ্যে সংখ্যালঘু আধানবাহক হচ্ছে নেগেটিভ, আর এন এর মধ্যে সংখ্যালঘু আধানবাহক হচ্ছে পজিটিভ। তার ফলে হবে কি, এই যে ইলেকট্রনগুলো প্রচুর পরিমাণে শক্তি পাবে, পেয়ে নিয়ে এদিকে দৌড়াতে শুরু করবে, গিয়ে এখানে যে ইলেকট্রন আর হোলের যে পেয়ার ছিল, মানে ইলেকট্রন আর হোল যে একসাথে আটকে ছিল, এখানে গিয়ে মারবে এক ধাক্কা। ধাক্কা মারার ফলে এই ইলেকট্রনগুলো গিয়ে মারবে এক ধাক্কা। ধাক্কা মারার ফলে এখান থেকে প্লাস আর মাইনাসগুলো আলাদা হয়ে যাবে।
এরাও আবার এখান থেকে শক্তি নেবে ভোল্টেজ থেকে, নিয়ে এরাও আবার গিয়ে কোনো একটা পজিটিভ ইলেকট্রন গিয়ে ধাক্কা মারবে, এখান থেকে আবার নেগেটিভ আর পজিটিভ আলাদা হয়ে যাবে। এরকম করতে 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 প্রচুর পরিমাণে আধান বাহকগুলো আলাদা হয়ে যাবে নিজেদের থেকে। তার ফলে কি ঘটবে? তার ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে গেল এই ডায়োডের মধ্যে মুক্ত আধান বাহকের সংখ্যা এত বেড়ে যাবে যে ওরা যেদিকে প্রবাহিত হবে সেদিকে একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ডেভেলপ করবে। আর এতটা কারেন্ট ডেভেলপ করার জন্য ডায়োডটা নষ্ট হয়ে যাবে, যেটার জন্য ডায়োডকে ব্রেকডাউন বলে, ডায়োডের ব্রেকডাউন। এটা হচ্ছে গেল সম্প্রবাদ বৈকল্যের কথা বললাম। এবার জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে কী হয়? জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হচ্ছে গেল জেনারের ক্ষেত্রে কি ঘটবে? জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে গেল যে জেনার বৈকল্যতে জেনার ডায়োডগুলো উচ্চ মাত্রায় ডোপিং করা থাকে। উচ্চ মাত্রায় ডোপিং করা থাকে মানে হিউজ অ্যামাউন্ট অফ ডোপিং এটার মধ্যে করা থাকে, হিউজ অ্যামাউন্ট অফ ডোপিং এটার মধ্যে করা থাকে। এখন তাতে কি হবে? কেন? তাতে হবে যেটা সেটা হচ্ছে যে এখানে তুমি অল্প পরিমাণ ভোল্টেজ দেওয়াতেই এটা ব্রেকডাউন হয়ে গেছিলো। এক্ষেত্রে অত পরিমাণ ভোল্টেজ দিতে হবে না, এটার মোটামুটি 6 ভোল্টের কাছাকাছি গেলে পরেই জেনার ডায়োডটা ব্রেকডাউন করে যায়। আর এই জেনার ডায়োডকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। এতটা ভোল্টেজ আমাদের দেওয়া উচিত না কোনো সিস্টেমে। মোটামুটি এই ভোল্টেজ নিয়ে আমরা যদি কাজ করি, কেননা এই জিনিসগুলো ইউজ হয় হচ্ছে গেলো খুব মাইক্রোচিপ লেভেলে কাজে, মানে ইলেকট্রনিক্সের কাজে, কম্পিউটার হাবিজাবি এই সমস্ত কাজে। তো ওখানে অত ভোল্টেজ নর্মালি ইউজ করা হয় না। তো এত ভোল্টেজ ইউজ না করে আমরা যদি এই ভোল্টেজে যদি কাজটা পেয়ে যাই বা আউটপুটটা যদি পেয়ে যাই তাহলে আমাদেরই ভালো। তো সেই ক্ষেত্রে জেনার ডায়োডটা আমরা ইউজ করি। জেনার ডায়োডকে এই জেনার বৈকল্যকে কাজে লাগিয়ে জেনার ডায়োড তৈরি হলো। জেনার ডায়োড দেখতে এরকম, নর্মাল যে ডায়োড আছে সেরকম, এর সাথে এরকম, এটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে জেনার ডায়োড। এবার জেনার ডায়োডকে কাজে লাগিয়ে কি করি? জেনারেটর কাজে লাগিয়ে ভার রোধের প্রান্তীয় ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করি। মানে কি? ধরে নাও তুমি এখানে একটা ইনপুট ভোল্টেজ দিয়েছো, এটা হচ্ছে গেলো তোমার রোধ। জেনার ডায়োড সবসময় লাগানো থাকে বিপরীত বায়াসে। ভালো কথা, বিপরীত বায়াসে লাগানো আছে। দেখো পি এর সাথে নেগেটিভ লাগানো আছে আর এন এর সাথে পজিটিভ লাগানো আছে। এখন এর এগেনস্টে ভোল্টেজটাকে ফিক্স রাখতে হবে। যেহেতু জেনার ডায়োডটাকে এর এগেনস্টে লাগিয়ে রেখেছি, এর সাথে সমান্তরালে লাগিয়ে রেখেছি, তাই জেনার ডায়োডের মধ্যে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাই এ পাবে। এখন যদি কোনো কারণে এখানের ভোল্টেজটা বাড়ে কমে, আমার যাতে এখানে কোনো রকম এফেক্ট না পড়ে, এটাই আমাদের দেখা। তো এটাই আমাদের দেখা। এখন ঘটনা হচ্ছে কি হলো যে এখানে তুমি ভোল্টেজটাকে ধরো বাড়ালে, এখানে ভোল্টেজটাকে বাড়ালে পরে কি হবে? এখানে ভোল্টেজটাকে বাড়ালে পরে কি হবে? এখানে ভোল্টেজটাকে বাড়ালে পরে এখানে কারেন্টটা বাড়বে, এখানের ভোল্টেজটা বাড়ার কথা, কিন্তু না, জেনার ডায়োড একটা পার্টিকুলার ভোল্টেজে রান করে, ওর ভোল্টেজটা কিন্তু ফিক্সড। যেহেতু ওর ভোল্টেজটা ফিক্সড, ওর যা ভোল্টেজ সেই ভোল্টেজটাই এ পাবে। এবার একটা সময় গিয়ে যদি দেখা যায় যে এর ভোল্টেজের পরিমাণ এতটাই বেড়েছে যে এর এগেনস্টে ভোল্টেজটা একে আর সহ্য করতে পারছে না, তখন কী হবে? এ ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হলে পরে কী হবে? ব্রেকডাউন হলে পরে এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট বেরিয়ে যাবে, এটা সেফ থেকে যাবে। মানে আমি যাতে এখানে ভোল্টেজ বাড়া কমাতে এর মধ্যে কোনো রকম এফেক্ট না করে, সেই সিস্টেমটাই এখানে আমার লাগানো। এটা হচ্ছে গেলো জেনার ডায়োডের সাথে প্রান্তীয় ভোল্টেজ নিয়ন্ত্রণ। এরপরে তোমাদের দুটো জিনিস আছে, সেটা হচ্ছে গেলো এলইডি আর হচ্ছে গেলো ফটোডায়োড। এলইডি কি জিনিস? এলইডি হচ্ছিল আমরা জানি বাড়িতে যেগুলো টিভি ফিভি থাকে, কম্পিউটার স্ক্রিন, এগুলো সব এলইডি, লাইট এমিটিং ডায়োড। এই ডায়োডগুলো কীরকম হয়? এই ডায়োডগুলো একটুখানি অন্যরকম ডায়োড, মানে সিলিকন বা জার্মেনিয়াম এই লেভেলের ডায়োড হয় না, মানে এরকম লেভেলের ডায়োড কিন্তু হয় না। এই ডায়োডগুলো আবার অন্যরকম হয়। এগুলো কী দিয়ে তৈরি থাকে? এগুলো তৈরি থাকে গ্যালিয়াম আর্সেনাইড,
গ্যালিয়াম ফসফাইড, সিলিকন কার্বাইড, এই সমস্ত জিনিস দিয়ে এটা তৈরি করা থাকে। কিছুই না, এই ডায়োডের গল্পটা কিছুই না, জাস্ট এলইডির যদি আমি হিসেব বলি তাহলে এলইডির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি হলো যে একদম সিম্পল, তুমি যে ওই যে পিএন ডায়োড যেটা রয়েছে, পিএন ডায়োড তুমি এটার সাথে পজিটিভ লাগালে, এটার সাথে নেগেটিভ লাগালে, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে দৌড়াবে পজিটিভ হোলের দিকে। তাহলে এই যে ইলেকট্রনগুলো একটা গতিশক্তি নিয়ে যে পজিটিভ হোলের দিকে দৌড়াচ্ছে, তাহলে ইলেকট্রনের গতিটা এই পজিটিভ হোলের সাথে যুক্ত হওয়ার পরে কি হয়ে যাবে, ইলেকট্রনের যে গতিশক্তিটা সেটা পজিটিভ হোলের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর জিরো হয়ে যাবে। তারপর ওই গতিশক্তিটা কোথায় গেল, ওই গতিশক্তিটা এখান থেকে আলো হিসেবে বাইরের দিকে বেরোবে। এটাই হচ্ছে হলো এলইডির গল্প। এলইডির গ্রাফটা হচ্ছে এরকম, সাধারণ ডায়োডের গ্রাফটা একটু উপরে নামে, মানে উপর দিকে এরকম ওঠে, আর এটা অতটা উপরে ওঠে না, মানে অতটা কারেন্ট এলইডি তার জন্য ফ্লো করে না। এই জন্য বলে না এলইডি ইউজ করা খুব ভালো, যাতে পাওয়ার কনজামশন কম হয়, এই কারণে এর গ্রাফে ডায়োড, মানে এই ডায়োডে এই গ্রাফটা বেশি ওঠে না, মানে কারেন্টটা বেশি ভ্যালুটা বাড়ে না। এটা হচ্ছিল মোদ্দা গল্প। এবার হচ্ছে ফটোডায়োড। ফটোডায়োড কী জিনিস? ফটোডায়োডের গল্পটা ঠিক এলইডির উল্টোটা। এলইডিকে তুমি যদি সার্কিট সিম্বল দেখতে চাও, এলইডির সার্কিট সিম্বল হয় এরকম, এরকম হলো, এখান থেকে আলোটা বেরোলো এরকম অ্যারো। আর ফটোডায়োডের কেসটা কীরকম, ফটোডায়োডে হচ্ছে হলো লাইট যদি পড়ে তাহলেই ও কারেন্ট প্রবাহিত করতে পারবে, মানে উল্টোটা। এখানে কি হয়, এখানে হয় হচ্ছে কি হলো যে একদম সিম্পল, পি আছে এন আছে, এটা কিন্তু বিপরীত বায়াসে লাগানো থাকবে, বিপরীত বায়াসে লাগানো থাকবে, ঠিক আছে, বিপরীত বায়াসে লাগানো থাকবে। এবার তুমি যদি এর মধ্যে লাইট ফেলো বাইরে থেকে, তাহলে লাইটের যে শক্তিটা আছে সেই শক্তি নিয়ে এখানে সংখ্যালঘু আধান বাহকগুলো, পি এর মধ্যে নেগেটিভ রয়েছে সংখ্যালঘু আধান বাহক, আর এন এর মধ্যে পজিটিভ আছে, এই সংখ্যালঘু আধান বাহকগুলো এদিকে দৌড়াতে শুরু করবে। তার মানে ক্ষুদ্র একটা কারেন্ট তুমি এক্ষেত্রে তুমি পাবে, কার জন্য, এই আলোর জন্য। এবার কেন আমরা বিপরীত বায়াসে রাখি, তার কারণ হচ্ছে কি হলো যে এখানে আলোর তীব্রতা পরিবর্তনের জন্য এখানে যে কারেন্ট পরিবর্তন সেটা খুব প্রমিনেন্টলি বোঝা যায় বিপরীত বায়াসে রাখলে পরে। মানে অল্প একটুখানি তীব্রতা চেঞ্জ করলে এখানের কারেন্টটা যে চেঞ্জ হয় সেটাই বিপরীত বায়াসে রাখলে পরেই নর্মালি বোঝা যায়। তার জন্য আমরা ফটোডায়োডকে সবসময় বিপরীত বায়াসে রাখি। আর ওর গ্রাফটা কীরকম দেখতে হয়, গ্রাফটা দেখতে হয় এরকম, বিপরীত বায়াসে যেহেতু রাখি গ্রাফটা দেখতে হয় এরকম। এই হচ্ছে গেল, মানে এদিকে হচ্ছে গেল নেগেটিভ আই, এদিকে হচ্ছে গেল নেগেটিভ, এই হচ্ছে গেল মোদ্দা গল্প ডায়োড রিলেটেড। এরপরে আছে ট্রানজিস্টার। ট্রানজিস্টার কী জিনিস, ট্রানজিস্টার হচ্ছে কি হলো বৈদ্যুতিক সংকেত বিবর্ধনের জন্য ব্যবহার করা হয়। মানে এত ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবে আশা করি। ধরো মাইক্রোফোনে কেউ কথা বলছে, সেটা খুব জোরে, মানে মিউজিক সিস্টেমের মধ্যে দিয়ে খুব জোরে বাইরে বেরোচ্ছে না, আমরা বলছি একটা, ধরো জনসভায় একটা কেউ কথা বলছে, বক্তৃতা দিচ্ছে, সে যে ভয়েসে কথা বলছে আমরা তার থেকে অনেক জোরে গলাটা শুনতে পাচ্ছি। এটা কেন হয়, এটা হয় এই কারণের জন্য যে এখানে নর্মালি ট্রানজিস্টার থাকে। ট্রানজিস্টার সিগন্যালকে বিবর্ধন করে, বিবর্ধন করে মানে বাড়িয়ে দেয়, সিগন্যালের যা ভ্যালু সেই ভ্যালু থেকে বাড়িয়ে দেয়। তো তার আগে বলি ট্রানজিস্টার মধ্যে কী কী থাকে। ট্রানজিস্টার দু রকম হয়, একটা পিএনপি, একটা হচ্ছিল এনপিএন। এখন পিএনপি ট্রানজিস্টার আর এনপিএন আছে, দু ক্ষেত্রে কিন্তু তিনখানা তার থাকে। ডায়োডের ক্ষেত্রে দুটো তার ছিল, পি এর সাথে একটা, এন এর সাথে একটা, এখানে তিনটে থাকে। তিনটের নাম কী কী, একটার নাম হচ্ছিল নিঃসারক না এমিটার, এটার নাম হচ্ছিল ভূমি, আর এটা হচ্ছে হলো সংগ্রাহক বা কালেক্টর। বর্তনী চিহ্ন কীরকম হয় পিএনপির, গোল দাগ দাগ। মনে রাখবে এমিটার আর বেস এদের দুজনের মধ্যেই কিন্তু একটা অ্যারো থাকে, এমিটার আর বেস এদের দুজনের মধ্যেই কিন্তু অ্যারো থাকে। অ্যারোটা কোথা থেকে কোথায় থাকে, পি থেকে এনের দিকে, যেহেতু এটা পিএনপি তার মানে এটা পি, এটা এন, এটা পি,
তাহলে পি থেকে এনের দিকে থাকে। ঠিক এনপিএন এর ক্ষেত্রে এনপিএন যেহেতু ওই জন্য অ্যারোটা উল্টো দিকে থাকে, মানে এদিকে। এটা হচ্ছে কি হলো এনপিএন আর পিএনপি ট্রানজিস্টরের মধ্যে গল্প। মানে এখানে পি থাকে, এখানে এন থাকে, আর অ্যারোটা সবসময় এমিটার আর বেসের মধ্যে বা মানে নিঃসারক আর ভূমির মধ্যে থাকে, তাই এক্ষেত্রে অ্যারোটা এদিকে। এখন পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যা মানে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যা গুরু আধান বাহক হচ্ছে গেলো পজিটিভ হোল, যেহেতু এখানে দুটো পি আছে তার জন্য পজিটিভ হোল সংখ্যা গুরু আধান বাহক। আর এর ক্ষেত্রে ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনের স্পিড হোলের থেকে বেশি, তার জন্য আমরা এনপিএন ট্রানজিস্টরকে নর্মালি ইউজ করে থাকি। এবার দ্বিতীয় কথা হচ্ছে হলো সব থেকে বেশি পরিমাণে ডোপিং কোথায় করা থাকে? সব থেকে বেশি পরিমাণ ডোপিং করা থাকে নিঃসারকে, যেহেতু এর মধ্যে বেশি আধান দরকার বের করার জন্য। আর সব থেকে কম ডোপিং থাকে ভূমিতে। কেন ভূমিতে সব থেকে কম ডোপিং থাকে? এই কারণের জন্য, যদি ভূমিতে বেশি ডোপিং থাকতো, মানে ছবিটা যদি আমি আঁকি তাহলে দেখা যায় ভূমিতে যদি ধরুন বেশি ডোপিং থাকতো, এ হচ্ছে হলো এমিটার বা নিঃসারক, এ হচ্ছে গেলো বেস, এ হচ্ছে গেলো কালেক্টর। এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে দৌড়াতে শুরু করলো। যদি এখানে যদি হোলের সংখ্যা বেশি থাকতো, তাহলে ইলেকট্রনগুলো এই হোলগুলোর সাথে যুক্ত হয়ে গিয়ে প্লাস মাইনাস একটা বন্ড তৈরি করে ফেলতো, তাহলে এখানে বেশি ইলেকট্রন গিয়ে আর পৌঁছাতো না। এই কারণের জন্যই আমরা এখানে বেশি চার্জ রাখি না, যাতে এখান থেকে এখানে ম্যাক্সিমাম চার্জ যেতে পারে। যদি এখানে রাখতাম চার্জ, তাহলে কী হতো, এর সাথে মিশে গিয়ে এর সংখ্যাটা কমে যেত, এখানে কম পরিমাণ আধান যেত। এটা আমরা কখনোই চাই না, তাই এটার ডোপিংটা সব থেকে কম হয়। আর এটার সব থেকে পাতলা অঞ্চল হয়, মানে এতটাই সরু থাকে যে জাস্ট এটা এই আধানটা এখানে ক্রস করতে গেলে খুব বেশি বাধা প্রয়োগ হয় না, বা খুব বেশি আধান ওর সামনে আসে না। এই হচ্ছে গেলো মোদ্দা গল্প। এবার ট্রানজিস্টারকে আমরা 3 রকম উপায় লাগাতে পারি। আমাদের সিলেবাসে শুধুমাত্র দুটো উপায় ট্রানজিস্টারকে লাগানোর হিসেব আছে। এক হচ্ছে কি হলো সিই মোড, আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিই মোড, বাকিগুলো নেই। সিই মোডে ট্রানজিস্টারকে কীভাবে লাগাবো, মানে সিই মোড মানে হচ্ছে গেলো কমন এমিটার। মানে এমিটারের পার্টটা, মানে এমিটারের যে লাইনটা আছে, মানে এই যে এই তারটা ইনপুট আউটপুট দুজনের সাথেই লেগে থাকবে। এটা হচ্ছে গেলো এর মোদ্দা গল্প। এটা হচ্ছে গেলো বেস, এটা কালেক্টার, এটা এমিটার। তাহলে অ্যারোটা এদিকে যাবে, যেহেতু এনপিএন ট্রানজিস্টার দিয়ে ইউজ করছি, এন পি এন। বেস আর এমিটারের মধ্যে বলেছিলাম অ্যারো থাকবে সবসময়। এটা এন পি এন, বেস আর এমিটারের মধ্যে সময় বলেছিলাম অ্যারো থাকবে, তাই অ্যারো গেছে। তো এখানে একটা ভোল্টেজ আছে যেটা বেসে একটা কারেন্ট পাঠাবে, এটাকে বলি আমরা ভিবিবি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কালেক্টরে কারেন্ট পাঠানোর জন্য, বলি আরএল, লোড রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে আইবি, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে হচ্ছে হলো আইসি। এই দুটো মিলিয়ে এখানে হবে হচ্ছে গেলো আই। তার মানে লিখতে পারি আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। এদিকটা হচ্ছে হলো আউটপুট পার্ট, এদিকটা হচ্ছে হলো ইনপুট পার্ট। তাহলে ইনপুটে কারেন্ট কত, আইবি, আর ভোল্টেজ কত, ভি আর বি এর ই এর মধ্যে যে ভোল্টেজটা ভিবিই। আউটপুট পার্টে কারেন্ট কত, আইসি, আর ভোল্টেজ কত, সি আর ই এর মধ্যে যেটা আছে সেটা। তাহলে ইনপুট গ্রাফ আর আউটপুট গ্রাফ যদি আঁকি, ইনপুট গ্রাফ দেখতে কিরকম হবে, ইনপুট গ্রাফ দেখতে হবে এইরকম। এই আইবি আর ভিবি এর মধ্যে যদি গ্রাফটা করি, দেন ইনপুট গ্রাফ দেখতে হচ্ছে এরকম। আর আউটপুট গ্রাফ কিরকম দেখতে হবে, আউটপুট গ্রাফে কার কার মধ্যে করেছি,
আইসি আর ভিসির মধ্যে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানে এই ছবিতে যদি আমি এই কারেন্টের মানটা পরিবর্তন করি তাহলে এই ভ্যালুটা পরিবর্তন হয়। তার জন্য প্রত্যেকটা বেস কারেন্ট বা ভূমি কারেন্টের জন্য প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়েছে, প্রত্যেকটা লাইন আলাদা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে গেল আউটপুট গ্রাফ। এবার আউটপুট গ্রাফে তিনটে অঞ্চল থাকে, পরীক্ষার সময় আসে। একটা এই অঞ্চল, এটাকে বলি কাট অফ অঞ্চল। এই কাট অফ অঞ্চলে কী থাকে? কাট অফ অঞ্চলে এই যে জাংশন আর এই জাংশন দুজনেই বিপরীত বায়াসে থাকে, দুজনেই বিপরীত বায়াসে থাকে। তার জন্য ওইখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ট্রানজিস্টার যখন কাট অফ অঞ্চলে আছে তখন এই দুটো জায়গার বিপরীত বায়াসে থাকবে, ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এই অঞ্চলটা হচ্ছিল সম্পৃক্ত অঞ্চল। সম্পৃক্ত অঞ্চল মানে কি? এই যে বেস এমিটার আর কালেক্টর এমিটার এই দুটো টার্মিনালই সম্মুখ বায়াসে থাকবে। তার ফলে কেউ কাউকে কারেন্ট দেবে না, কেউ কাউকে কারেন্ট দেবে না, মানে কেউ কাউকে আধান দেবে না, কেউ কাউকে আধান দেবে না, কেননা সবাই পেট ভর্তি অবস্থায় আছে আধান। শুধুমাত্র সক্রিয় অঞ্চলটাতেই, এক্ষেত্রে সক্রিয় অঞ্চলটাতেই ট্রানজিস্টারটা মেইনলি কাজ করে। সক্রিয় অঞ্চলে এই যে পার্ট, এটা সম্মুখ বায়াসে থাকে, এটা বিপরীত বায়াসে থাকে। আর ট্রানজিস্টারটা কাজ করে এই হিসাবে, মানে বিবর্ধক হিসেবে ট্রানজিস্টারের যে ব্যবহার সেটা সক্রিয় অঞ্চলেই হয়, মানে এই অঞ্চলটুকুতেই হয়। তার মানে দেখা যাচ্ছে ট্রানজিস্টারকে যদি কাট অফ অঞ্চলে রাখি তা ট্রানজিস্টারটা অফ, আর সম্পৃক্ত অঞ্চল বা সক্রিয় অঞ্চলে রাখলে পরে ট্রানজিস্টারটা অন। মানে ট্রানজিস্টারটা অন অফ সুইচ হিসেবে ইউজ করতে পারি, কিন্তু না, ট্রানজিস্টারকে আমরা অন অফ সুইচ হিসেবে ইউজ করতে সবসময় পারি না। এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে কি হলো যে যখনই মানে ট্রানজিস্টারকে নিয়ে আমরা যখনই কাজ করব বা ট্রানজিস্টারকে নিয়ে যখন আমরা কথা বলবো, তখন দুটো জিনিস ঘটে এক্ষেত্রে। এক হচ্ছে গেল যদি ট্রানজিস্টারটাকে অফ করতে হয় তাহলে এখানে ভূমি থেকে যা আধান আছে সব বার করে দিতে হবে, যাতে ভূমিটা বিপরীত বায়াসে পৌঁছাতে পারে। তো আধানগুলো বার করতে গেলে একটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আমাদের কাছে নেই। মানে আমরা সুইচ অফ করলে পরে সঙ্গে সঙ্গে জিনিসটা বন্ধ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে এই আধানগুলোকে বার করতে গেলে একটা সময় লাগবে। তো মানে সুইচ অফ করার কিছুক্ষণ পরে গিয়ে ও বন্ধ হবে। মানে এটা মানে আমি যদি বলি একে অফ করেছি, এই অফ করার কিছুক্ষণ পরে গিয়ে রিয়েলি অফ হবে। আর যখন অন করব তখন এখান থেকে সমস্ত আধানকে এখানে যেতে হবে। এবার এখান থেকে সমস্ত আধানকে এখানে যাওয়াটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে অন করতেও একটা সময় লাগবে। এখান থেকে এখানে আধানগুলো যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে অন করার জন্য সময়, সেটাও আমাদের কাম্য না। মানে সুইচ আমরা অন করি বা অফ করি, দুক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে গেলো যে সঙ্গে সঙ্গে ব্যাপারটা ঘটে। তার জন্য ট্রানজিস্টারকে সুইচ হিসাবে ইউজ করা যায় না। এই এখানে আমরা দিয়েছি। এবার ট্রানজিস্টারের এই গ্রাফটা কখনো কখনো দেয় প্রবাহ বিবর্ধক হিসেবে ট্রানজিস্টারের ব্যবহার। এর যে গ্রাফ আছে, এই যে সার্কিট ডায়াগ্রাম আছে, এই সার্কিট ডায়াগ্রামটার মধ্যে শুধু এইটুকু পার্ট এক্সট্রা, আর এই যে এইটুকু পার্ট এক্সট্রা, বাকিটা আগের ছবির মতোই। এখানে একটা ধারক লাগানো আছে, এখানে একটা ধারক লাগানো আছে, এখানে ইনপুট এসি দেওয়া আছে, এখানে তুমি আউটপুট পাচ্ছ। গ্রাফটাও ঠিক সেরকম। এবার এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টে আইসি 0 হয়ে যাবে, আর এই পয়েন্টে ভিসিটা 0 হয়ে যাবে। যে পয়েন্ট আইসি 0 আর ভিসি 0, এই দুটো লাইনের মধ্যে একটা, মানে এই দুটো পয়েন্টের মধ্যে একটা লাইন টানো। লাইন টানলে পরে এই যে লাইনটা আসছে এটাকে বলা হয় লোড লাইন বা ভার রেখা। মানে তুমি এখানে যে রোধটা লাগিয়েছো সেই রোধের ভ্যালু কত হবে সেটা ঠিক করে দেবে এই লাইনটা। মানে বিভিন্ন ভূমি প্রবাহের জন্য এই রোধের মানটা কত হবে সেটা ঠিক করে দেবে এই লাইনটা। এই লাইনটা যে যে পয়েন্টে গিয়ে মিট করেছে, ধরে নাও এই লাইনটা, এটা হচ্ছে হলো একটা বেস কারেন্ট বা ভূমি প্রবাহর একটা গল্প। এই ভূমি প্রবাহের জন্য রোধ কতটা হবে, এই পয়েন্ট অবধি যা ভ্যালু তাই। আবার এর জন্য রোধ কত হবে, এই পয়েন্টে যা ভ্যালু তাই, লোড লাইন। এবার
ট্রানজিস্টর যে বললাম বিবর্ধন করে, বিবর্ধন মানে কি, আউটপুটে বেশি দেবো ইনপুটে কম, সেই বিবর্ধন গুণককে বলা হচ্ছিল বিটা, মানে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, মানে আইসি বাই আইবি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছিল প্রবাহ পরিবৃত্ত অনুপাত বা ট্রান্সফার রেশিও। এখান থেকে আমি কতগুলো আধানকে এখানে রিয়েলি পাঠাতে পেরেছি। ধরে নাও এখান থেকে 100টা আধান বেরিয়েছে, এখানে গিয়ে 90টা গিয়ে পড়েছে, বাকি 10টা এর সাথে সংযুক্ত হয়ে গেছে বা ডোপিং টোপিং মানে সংযুক্ত হয়ে গেছে, হয়ে কি কিছু একটা ঘটনা ঘটেছে। তো ব্যাপারটা যেটা, সেটা হলো যা আউটপুটে পাচ্ছ আর যা ইনপুট দিয়েছো সে দুটোর অনুপাত অবশ্যই একের থেকে কম হবে, কারণ তুমি যা কারেন্ট পাঠাবে বা যা আধান পাঠাবে পুরোটা এখানে গিয়ে পৌঁছাবে না। এটাই হচ্ছে গেল আলফা, আইসি বাই আই। এখন আমি বলেছিলাম আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, এখানে বলেছিলাম। তাহলে বিটা মানে কত, আইসি বাই আইবি। তাহলে আইসি বাই আইবির জায়গায় আই মাইনাস আইসি বসালাম, বসিয়ে নিয়ে আই দিয়ে ডিভাইড করে দিলাম, প্রত্যেককে আই দিয়ে ডিভাইড করে দিচ্ছি। করে দিলে যেটা আসছে আইসি বাই আই মানে হচ্ছিল আলফা, আই বাই আই মানে 1 কেটে কেটে, আইসি বাই আই মানে হচ্ছিল আলফা। তাহলে বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। এটা হচ্ছে হলো এখানের মোদ্দা গল্প। আমি এই নোটটা মনে হয় আমি ওই ছবি তুলে মনে হয় ইরফান পাঠিয়েছে গ্রুপে, একবার দেখে নেবে, এটা এখানে রয়েছে, এটা ভালো করে পড়ে যাবে। আর একটা পার্ট আছে, এই পরের দিনকে আমি পরে একটা জেরক্স এসে দেবো, সেটা হচ্ছে গেল লাইটের একটা লাইট দেবো, লাইটের একটা এসে পড়াবো, সেটা হচ্ছে গেলো যে ব্যতিচার এবং কিছু একটা পড়াবো। তো দেখা যাক কোন অবধি হয়। এটা এই পার্টটা তোমাদের শুধু রয়েছে। এরপর একটা পার্ট আছে ডিজিটাল সার্কিট ও বর্তনী, ওটা আমি কাল পরশু নাগাদ, হয়তো কালকে না পরশু দিন নাগাদ হয়তো ডিজিটাল সার্কিট এবং বর্তনী ওটা দিয়ে দেবো পরশু দিন নাগাদ।